তিনি যখন ডিক্লেয়ার করলেন যে আমি দেশে আসব, তাদের গদি নড়ে গেল, তারা সন্ত্রস্ত, সেটা একটা কারণ। তাকে অভিযোগ করা হলো যে উনি লন্ডন গিয়ে, এই চুপ্পু সাহেব লন্ডন গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছেন। ওনার কথা বলতে তো লন্ডন যাওয়ার কোনো কারণে, হ্যাঁ বাংলাদেশ থেকে হয়তো বা ওনার এটা ট্র্যাক করা যায়, কিন্তু লন্ডনে থাকলে ট্র্যাক করা যাবে না। এটা তো বাংলাদেশ কিন্তু শেখ হাসিনা এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে এই টেকনোলজি বাংলাদেশের আছে, থ্যাঙ্কস টু শেখ হাসিনা। এটা কিন্তু তারা লন্ডনে বসে থাকলেও করতে পারে। অতএব শেখ হাসিনার ডিক্লারেশনটা আওয়ামী লীগের যে তাদেরকে আটকাতে পারছে না, আওয়ামী লীগ এখন বাংলাদেশে অ্যাক্টিভলি কাজ করছে যদিও তারা আইনগতভাবে নিষিদ্ধ, সেইটাকে ঠেকানোর জন্য আমি মনে করি যে আপনার প্রশ্নটাই সেখানে একটা ভালো উত্তর তৈরি করে দিচ্ছে যে এই সার্জেই গৌর পৌঁছার আগে এই প্রেসিডেন্ট লিখিত জমা দেখ আর না দেখ, উনি যাতে প্রেসিডেন্ট হিসাবে সরাসরি এই কথাগুলো বলতে না পারেন। কারণ উনি একজন অ্যাম্বাসেডারের কাছে তো আর প্রেসিডেন্ট যাবেন না, প্রেসিডেন্টের অফিস অনুমোদন দিলে উনি যদি আসেন, চায়ের গল্পে যদি এই কথাটা বলে ফেলেন যেটা কালের কণ্ঠে বলছেন, তাহলে তো এটা হয়ে যায় সরাসরি সাক্ষী। এবং একজন আমেরিকান অ্যাম্বাসেডার, সে তো আমেরিকান সরকারের প্রতিনিধি, একদম রাষ্ট্রের প্রধানের প্রতিনিধি, অতএব এই সাক্ষী তো সরাসরি সাক্ষী। এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় কারণটা আমি একটু আগেই বলছি যে তারা কিন্তু ভুল করে না, তারা তাদের একেবারেই অনুগত মানুষকে প্রেসিডেন্টে রাখে, কারণ বিপদের সময় এই খুঁটিগুলো খুব ইম্পর্টেন্ট থাকে, যেটা বিএনপি বারবার প্রমাণ করেছে যে আমি বলবো যে আওয়ামী লীগ যেহেতু বিশ্বাস করে জনগণের উপর, যেহেতু আওয়ামী লীগ আস্থা রাখে জনগণের উপর এবং ভালো মানসিকতার উপর, আপনার মনে আছে বিচারপতি শাহাবুদ্দিনকে ওনারা ফিরিয়ে এনে প্রেসিডেন্ট করলেন। কিন্তু বুঝতে হবে রাজনীতি এক জিনিস আর অন্যটা অন্য জিনিস। হ্যাঁ, শাহাবুদ্দিন সাহেব বাংলাদেশের একজন খুব, আমি বলবো যাদেরকে আমরা প্রাতঃস্মরণীয় বিচারপতি হিসাবে মনে করব, তাদের একজন হতে পারেন। কিন্তু রাজনৈতিক যে সকল পোস্টগুলোতে মানুষগুলো, যেমন সেনাবাহিনী প্রধান, যেমন রাষ্ট্রপতি, এইসব বিষয়গুলো থাকতে হবে যাতে রাষ্ট্র পরিচালনায় যখন দুর্যোগ আসবে তারা যাতে তাদের মস্তিষ্ক ব্যবহার করে সঠিক পদক্ষেপ নিতে পারে। এবং সেইটা বিএনপি কি করে, সঠিক পদক্ষেপের চেয়ে তারা যাতে বিএনপির পক্ষে কাজ করে, সেই কাজটুকুর জন্য আমি মনে করি এটার কাজ। কিন্তু সামগ্রিকভাবে আপনার কথার সাথে আমি একমত। ধন্যবাদ। আমি শেষ করবো এই আরেকটি ইনফরমেশন না, এক ধরনের ধারণাই বলতে পারেন যে কেউ এই জিনিসটা আমাকে একটু বলেছেন। সেটা হলো যে এই 2 বছরের মধ্যে, মানে 2024-এর 5ই আগস্টের পরে মার্কিন তৎপরতা যতটা দৃশ্যমান হয়েছে এবং যে স্রোত যেদিকে ছিল, অর্থাৎ খোলামেলা বললে যে ডক্টর ইউনূস কিংবা বিএনপি, জামাত অথবা এনসিপি, এই বলয়ের মধ্যে মার্কিন কর্মকর্তারা, দূতেরা, যারাই অ্যাম্বাসেডাররা, তারা ঘোরাফেরা করেছেন। ওই যে আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাজনৈতিক কর্মকর্তা, যিনি রাষ্ট্র অ্যাম্বাসি, তিনি গিয়ে মামুনুল হকের সঙ্গে দেখা করলেন, এই কাণ্ডকীর্তিগুলো করছেন। এনসিপির সাথে কয়েকদিন পর মিটিং করেন। কিন্তু এই প্রথম সার্জিও গোর আসার মধ্যে দিয়ে ভিন্ন একটা, অর্থাৎ এই 2-2.5 বছরের স্রোতের ভিন্ন ধর্মী কোন একটা পূর্বাভাস অনেকে পাচ্ছেন, যে একটা নতুন বাংলাদেশের রাজনীতি বা সরকার বা টোটাল এই 2 বছরের একটা ভিন্নতর পরিবেশ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে গোরের এই জার্নিটা, এবং যেটা বিএনপি সরকারের জন্য তারা অনেকটা অস্বস্তির মনে করছে। এই কারণেই কি তারা আসলে বিভিন্ন ফাঁকফোকর তৈরি করছে কিনা? একদম এই কথা দিয়ে শেষ করবো না। হ্যাঁ, একদম। আমি এটা দীর্ঘ না করে এভাবে বলবো, আপনি যেভাবে বিশ্লেষণমূলক করে প্রশ্নের উত্থাপন করলেন, এটাই হলো মৌলিক বিষয়টা। কারণ আমরা জানি এনসিপির, যদি বলি পার্সেন্টেজ অনুসারে বোধহয় 0.001% নেই, সমর্থক নেই, কিন্তু এনসিপির সাথে আমাদের যুক্তরাষ্ট্রের এম্বাসির বড় বড় কর্তা ব্যক্তিরা প্রায় দেখা করেন। আমরা বুঝতে পারি, আমরা যারা বিশ্লেষণ করি তারা বুঝতে পারি। আপনি কথাটা বলছেন জামাতের সাথে তারা দেখা করেন, আমরা এটা বুঝতে পারি কি কারণে। কারণ তাদের একটা দারুণ পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাটা আবারও আমি তুলে ধরি। সেই পরিকল্পনাটা ছিল বাংলাদেশে এই ধরনের জামাতকে দিয়ে
একটা সরকার আনা, যেটা ইউনূস নিজেই সাপোর্ট করেছেন, সেই সরকারের মাধ্যমে আমেরিকার সাথে যে সকল চুক্তি একটা তো জানেন করা হয়েছে যেটা দেশ বিরোধী, সেই ধরনের বাংলাদেশ একটা যেন একটা কলোনিয়াল দেশ হিসাবে থাকবে, কিন্তু সেটা বাধাগ্রস্ত হয় বিভিন্ন কারণে। আমি কয়েকটা তুলে ধরি, যেমন মাইকেল রুবিন, তিনি এখানে সরাসরি প্রেস ক্লাবে বলেছেন, নিজের লেখায় বলেছেন, নিজের গবেষণায় বলেছেন, এবং কি ক্যাপিটাল হিলের সেমিনারে পর্যন্ত বলেছেন যে বাংলাদেশের আমাদের সরকার, আমাদের যুক্তরাষ্ট্রের সরকার যেই রাজনৈতিক শক্তিটাকে ক্ষমতায় বসাতে চাচ্ছে একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে, আমরা ভুলে গেলে চলবে না যে আমরা আরেকটা ইরান এফোর্ড করতে পারবো না ওই জায়গায়। আমরা কেন বুঝতে পারছি না যে এটা একটা সন্ত্রাসী দল, কারণ তারা 1971 সনে এই দেশে, যেই দেশে তারা এখন রাজনীতি করছে, ক্ষমতায় যাচ্ছে, বাবার সাথে যাচ্ছি শব্দটা এইভাবে বলছিল, যে তারা এই দেশের জন্মের বিরোধিতা করেছিল সশস্ত্র ভাবে, অক্সিলিয়ারি ফোর্স হিসাবে, পাকিস্তানি মিলিটারি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে। তারা একটি সশস্ত্র সংগঠন, এই সংগঠনকে বসালে আরেকটা ইরান হবে। ইরানকে আমরা যত সহজ মনে করছি, এটা কিন্তু 2 বছর আগের কথা বলছি, 1 বছর আগের কথা বলছি, ইরানকে আমরা যত সহজ মনে করেছিলাম যে এটা যে কোনো সময় আমরা করে দিতে পারি, আমরা করতে পারছি না। ইরানকে 55 ইয়ার্স ধরে তারা ক্ষমতায়, একই তাদের লেয়ার, তাদের যে বিভিন্ন লেয়ারে তৈরি, যে এই চলে গেলে অমুকটা, সেই একই জিনিস তো বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা হলো এই রাজনৈতিক সরকার বা রেজিম চেঞ্জে, এবং তাদেরকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে তাদের কাছ থেকে কিন্তু আমরা আর ফিরিয়ে আনতে পারবো না এই দেশটাকে, আরেকটি ইরান হিসাবে এখানে শক্তিশালী অবস্থান করবে। এটা একটা দিক। আরেকটা দিক এখানে দেখতে হবে যে আওয়ামী লীগের কার্যক্রম কি, যদিও তারা নিশ্চিত, কিন্তু গত নির্বাচনে, এটা বোধহয় আপনার একটা হোমওয়ার্ক হতে পারে যে ইফ ইউ হ্যাভ টাইম, যে গত নির্বাচনে প্রতিটা জায়গায় যেখানে বিএনপি জয়লাভ করেছে, প্রতিটা এমপি কিন্তু আমার কাছে তথ্য অনুসারে তারা আওয়ামী লীগের ভোটারদের প্রতি, এমনকি স্থানীয় আওয়ামী লীগের নেতারা যারা স্থানীয়ভাবে থাকতে পারছেন না, তাদের কাছে ফোন করে, ভাই তোমার ওই 10টা লোককে কিন্তু বলে দিতে হবে, ওই 15টা লোক, কারণ তাদের 2 জনের ভাষা এক ছিল। আজকে এতদিন পরে এটা বলাই যায়, তাদের ওই 2 নেতারই ভাষা এক ছিল যে আমাদের 2 জনের কিন্তু জামাত ঠেকাতে হবে। হ্যাঁ, জামান না ঠেকালে ওই ইরান আরেকটা এফোর্ড করতে পারবে না। অতএব আপনি অনেক সাবেক এমপি মন্ত্রীর সাথেও তারা যোগাযোগ করেছে, কথা বলেছে, ভোট ব্যাংক তাদের পক্ষে কাজ করতে বলেছে, রিকোয়েস্ট করেছে, এগুলো এখন সরাসরি, একদম সরাসরি। অতএব আপনার কথায় যে হ্যাঁ, তারা, আমি যেটা এখনো পর্যন্ত ধারণাটা করতে পারছি, আপনি যেই 2 ধারায় বিশ্লেষণ করলেন, আমার ধারাতে আমি নিয়ে সংক্ষেপে নিয়ে চিন্তা করি, সেটা হলো তারেক তার ক্ষমতাকে আরো কনসেন্ট্রেট করতে চাচ্ছেন, এবং এই জন্য সার্জিও গড় যাওয়ার আগে ওনাকে সরিয়ে দিয়ে প্রমাণ করলেন যে আই ক্যান ডু ইট, আমার কাছে ক্ষমতাটা আমার কাছেই আছে। এবং এই যিনি কি ওয়াকার সাহেবকে আরো দুর্বল করা হলো, এটা হলো আমার ধারণা, কারণ ওয়াকারের একটা সঙ্গী ছিল, 2 জনের উপর নির্ভরশীল ছিলেন, সেটা উনি আইসোলেট করলেন, এটা আমার ধারণা। কিন্তু সার্জিও গড় তথ্য নিয়ে যাচ্ছেন অন্যটা, বাংলাদেশের প্রতিটি উপজেলা পর্যন্ত আমেরিকান বিভিন্ন সংস্থা, এমনকি স্কুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে ইউজ করে তথ্য সংগ্রহ করা হয়েছে, আওয়ামী লীগের শক্তি এখনো আছে কিনা, না এটা মাঠ পর্যায়ে ধ্বংস করে দেওয়া হয়েছে কিনা, এটা কি সম্ভব হয়েছে কিনা, এই ফাউন্ডেশন ভেঙে। তাদের তথ্য হলো যে 4 কোটি মানুষ সরাসরি ওদের ভোটার হিসাবে অবস্থান করছে, 4 কোটি বাংলা। অতএব তারা ভাবলো যে যেই সিগনেচার, যেই বিজনেস কন্ট্রাক্ট আমরা করলাম, এটা যদি আওয়ামী লীগে তাদের রাজনৈতিক শক্তি দিয়ে ফিরে আসে, তাহলে তো প্রথমে সেই বাতিল করবে, কারণ ওনাদের লিডার তো আমাদের কথা জীবনেও শুনে নেই ওই অর্থে, তাদের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বের অর্থে। অতএব সেখানে কিভাবে ওই যে যেটাকে আপনারা বলেন সমঝোতা, এই সমঝোতার কাজেই বোধহয় যা হচ্ছে, এবং দিল্লিতে অনেক কিছু ঘটছে। দেশের এই পরিস্থিতি গত 2 বছর প্রায় আমরা এই লড়াইয়ের মধ্যেই আছি, এবং এই লড়াইয়ের আরেক খুবই শক্তিশালী একজন সাথী আমার সঙ্গে এখন যুক্ত আছেন, যুক্তরাষ্ট্রের সাংবাদিক রাষ্ট্রবিদ জাহাঙ্গীর। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাংবাদিকতা করেন দীর্ঘ বছর, আপনারা সবাই চেনেন তাকে আমি আজকে যুক্ত করেছি এই কারণে যে এই যে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া হলো, এবং সেটা এমন একটা সময় যে মার্কিন বিশেষ রাষ্ট্রদূত, যিনি আবার ভারতের মার্কিন রাষ্ট্রদূত, তিনি বিশেষ কোন অ্যাসাইনমেন্ট নিয়ে যখন দেখে আসছেন, ঠিক প্রাককালে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলো।
এটি নিয়ে অনেক ধরনের কথাবার্তা যে রাষ্ট্রপতি ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছিলেন, সেগুলোই কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আবার রেডি করেছিলেন যে এটি এই বিশেষ দূতকে তিনি দিবেন বলবেন, নাকি আরো অনেক অঙ্ক কিছু আছে? দস্তগীর জাহাঙ্গীর, আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আমি আমার ভূমিকাটুকু শেষ করলাম, আপনি শুরু করুন আপনার মতো করে। ধন্যবাদ। তৌফিক মারুফ জার্নাল, আমি আপনার এই আউটলেটটাকে নিজের আউটলেটই মনে করি। ভালো লাগে যখনই প্রতিদিনই দেখি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আমার কাছে নোটিফিকেশন আসে এবং আমি সেসব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি। ধন্যবাদ। অবশ্যই। এবং আজকে আপনি যেভাবে বললেন, আমাদের দর্শক শ্রোতাদেরকে উদ্দেশ্যে বলছি, জলে স্থলে অন্তরিক্ষে, উনি এখন তৌফিক ভাই বলেন, মারুফ ভাই বলেন, তিনি এখন ট্রেনে বসে, আমরা ট্রেনের শব্দ শুনতে না পেলেও উনি ভ্রমণে ব্যস্ত। সেই মুহূর্তেও আমরা আমাদের যে সাংবাদিকতা, যেটা আমরা সব সময় 24 ঘন্টায় চালিয়ে যাচ্ছি, তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য বাংলাদেশের নির্বাচিত, পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হলো। আমরা জানি, আমরা বলছি সরিয়ে দেওয়া হলো, আমরা যে আমাদের অনেক সাংবাদিক বলবেন, যেভাবে না বলেন যে তাকে সরিয়ে দেওয়ার মানে তথ্য আমরা পেলাম, এইভাবে বলতে হবে না, ওইটা না। আমরা যেটা কালো সেটা কালো বলি, সেটা ওনাকে সরিয়ে দেওয়া হলো। বিএনপি রাজনৈতিক ইতিহাসে এটা বোধহয় তৃতীয় সরিয়ে দেয়া। একজনকে তো দৌড়ে পালাতে হলো বঙ্গভবন থেকে রেল লাইনের উপর দিয়ে, আমি একটু ড্রামাটাইজ করলাম আর কি, ওইখানে রেল লাইন নেই। এখন বিষয়টা হলো যে প্রেক্ষাপটটা কি, তিনি কে? আমরা জানি যে একটি রাজনৈতিক দলের নমিনেশনে বাংলাদেশের সার্বভৌম পার্লামেন্টে, সংসদে নির্বাচিত একটি নির্দিষ্ট টাইমের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। আলটিমেটলি এটা জনগণের নির্বাচিত। আমি কিন্তু ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুকে বলছি না, আমি প্রতিষ্ঠানকে বলছি, ইনস্টিটিউটকে মেনশন করছি। এখন আমার তো ভালো খারাপ মন্দ লাগতেই পারে, এটা একটা বিষয়। আরেকটা হলো ভালো খারাপ মন্দ প্রেসিডেন্ট হতে পারে, আরেকটা বিষয়। এই সমস্ত কিছুই যদি আমলে নেওয়া হয়, তাহলে তো এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কার্যকর হবে না। অতএব একজনকে নির্বাচিত করার আগেই যারা নির্বাচিত করবেন, সেই বাংলার জনগণ যাদেরকে ভোট দিয়েছেন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা, তাদের উপর দায়িত্ব দিয়েছেন যে আপনি একজন যোগ্য ব্যক্তিকে প্রেসিডেন্ট নির্বাচন করেন। অতএব আমাদের আস্থাটা 5 বছরের জন্য কিন্তু বলবো, এই যে সাংবিধানিক আমি দেশের মালিক সাংবিধানিক অর্থে, সেই দায়িত্ব কিন্তু আমি আমার পার্লামেন্টারিয়ানকে দিয়েছিলাম এবং তিনি তা পালন করে আমার জন্য একটা প্রেসিডেন্ট দিয়েছিলেন। এবং সেই প্রেসিডেন্টদেরকে সবসময় বিদায় জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনারা প্রেসিডেন্ট। আমি এই বিষয়টা এই জন্য বারবার বলছি যে তা ওনাদের প্রেক্ষাপট ওনারা তৈরি করেন এবং ওনারা সেটা বিক্রি করেন, এবং সেই বিক্রিটা মানুষের কাছে, কিছু মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। আর যারা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশকে ভালোবাসে, 71 বাংলাদেশ, সেসবগুলো আমরা বারবার বলি। আর কারণটা হলো যে আমি ভারতবর্ষ দেখেছি, আমি পুরা ইউরোপ ভ্রমণ করেছি, আমি আমেরিকাতে বসবাস করি। স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তিদেরকে অপমান, অপদস্থ, অস্বীকার করা হয়, এটা একমাত্র এই বঙ্গভূমিতে, যেই বঙ্গভূমি বঙ্গবন্ধু স্বাধীন করে দিয়েছিলেন, তার নেতৃত্বে, রাজনৈতিক নেতৃত্বের কথা বলছি। এবং সেখানে এই বিএনপি নামক রাজনৈতিক দলটি ক্যান্টনমেন্ট থেকে জন্ম লাভ করে, তাদের কাজই হলো প্রেসিডেন্ট, তারাও নতুন প্রেসিডেন্ট। এবং সেখানে এটা কিন্তু যারা বিএনপি কে বিশ্লেষণ করি যদি এভাবে, তাহলে বিএনপি কিন্তু তারা রাজনৈতিক এই ভুলগুলো করে না, তারা ওইখানে খুব রিজিড। প্রেসিডেন্ট হতে হবে অন্ধ ভক্ত আমার, আমি এখন প্রধানমন্ত্রী, সেই একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ, আপনি যেই জায়গায় এখন ট্রেনে ভ্রমণ করছেন, সেখান থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিলে যেই শহর, লন্ডন শহর, সেই লন্ডন শহরে যে দীর্ঘ 17 বছর স্বেচ্ছা নির্বাসনে ছিলেন, তিনি কিন্তু সেই স্বেচ্ছা নির্বাসন থেকে স্বেচ্ছা প্রত্যাবর্তন করেননি। এই কথাটা আই মিন ইট। ওনার প্রত্যাবর্তন কিন্তু স্বেচ্ছা প্রত্যাবর্তন নয়, কারো এক আঙ্গুলের না হয় অন্তত পক্ষে কিছু আঙ্গুলের ইশারায় উনি নিজ মুখেই বলেছেন, প্রত্যাবর্তন কিন্তু আমার একক ডিসিশনের উপর নয়,
কিন্তু তার বিপরীতে, আমি এটা তুলনা করছি না, কিন্তু শুধু বলে রাখি, তার বিপরীতে আরেকজন দিল্লি থেকে বলছেন আমি আসব, তোমরা আমার জন্য জেল ফাঁস রেডি করো। উনি কিন্তু বলছেন না, এটা আমার উপর নয়। যদিও আমরা জানি একজন অতিথি হিসাবে আমার বাড়িতে যখন অতিথি থাকেন, সমস্ত দায় দায়িত্ব সিকিউরিটি কিন্তু আমার উপর বর্তায় আপনার, এবং সেই অর্থে উনি যে ডিসিশনটা নিচ্ছেন সেটা অন্য ওনার হোস্ট হিসাবে অন্য কেউ তা ওনাকে নিয়ন্ত্রণ করছে কিনা আমরা এই কথা অন্যদিন আলাপ করবো। কিন্তু প্রেক্ষিত হলো বাংলাদেশের চুপ্পু সাহেব যাচ্ছেন, কে? গৌর যাচ্ছেন, সার্জিও গৌর। তিনি একজন স্পেশাল অ্যাম্বাসেডর, ওপেন স্পেশাল অ্যাম্বাসেডর আমেরিকান সরকারের, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের, এবং উনি ভারতের অ্যাম্বাসেডর। এই মুহূর্তের পৃথিবীতে যে দেশগুলোর সাথে আমেরিকা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে সম্পর্ক রাখার জন্য দিন রাত দিন তাদের একটা স্পেশাল সেক্টর কাজ করে, সেটা হলো ভারতবর্ষ। আরেকটা সেক্টর, আরেকটা ডিপার্টমেন্ট, সেক্টর বলছি না, ডিপার্টমেন্ট, আরেকটা ডিপার্টমেন্ট কাজ করে চায়নার উপর পর্যবেক্ষণে রেখা। চায়না ওই ইন্দো প্যাসিফিক জোনে কোন দেশের সাথে কি কথাটা বললো, কোন জায়গায় টাকা ইনভেস্ট করলো, কোন জায়গায় এই দুইটাকে তারা প্রতি সেকেন্ডে বিশ্লেষণ করে, এভরি সেকেন্ড তারা বিশ্লেষণ করে। সেই বিশ্লেষণের ধারাবাহিকতায় বাংলাদেশ এখন আমাদের যুক্তরাষ্ট্রের প্রতিদিনের একটি ভিজিট কেন্দ্র, প্রতিদিনের, আই মিন ইট, প্রতিদিনের। আপনারা হয়তো জানেন একজন সিআইএ এর এক্স সিনিয়র এজেন্ট এখন এই মুহূর্তে ঢাকায়, উনি 31 তারিখ পর্যন্ত থাকবেন। আপনারা আমার ফেসবুক ফলো করলে দেখবেন। আমি জানি না উনি কেন, এবং ওনার মতন হাই প্রোফাইলের মানুষদেরকে আমাদের যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সময়, আমরা ফিল্মে দেখেছি, ডেকে আনে যে তোমার একটা স্পেশাল কাজ করতে হবে, ইউ হ্যাভ টু গো দেয়ার। সো উনি আবার একজন বাংলাদেশিকে বিয়ে করেছিলেন, সেই বিয়েটা টিকে আছে কিনা আমার সেই তথ্য নেই, অতএব এটা এরকম। এই একটা তথ্য গেল। গৌর যাচ্ছেন আমাদের যে সশস্ত্র বাহিনীর, মানে আমি শব্দটা সঠিক বলি কিনা আপনি ঠিক করে দিতে পারেন, আমাদের সেনাবাহিনীর প্রধানকে আমি বলি সশস্ত্র বাহিনীর প্রধান, কিন্তু সেনাবাহিনী মিন করি। সেনাবাহিনীর প্রধান তিনি অস্বাভাবিক লম্বা সময়ের জন্য তুরস্কতে গেলেন, এবং তার সাথে অনেকগুলো জেনারেল লিস্ট কিন্তু আমি দিয়েছি ইয়াতে আমার ফেসবুকে। এবং উনি যাওয়ার আগে প্রেসিডেন্টের সাথে কিন্তু বিদায় নিয়ে গেলেন, দেখা করে গেলেন, এবং উনি গেলেন 20 তারিখে। উনি যাওয়ার ঠিক আগ মুহূর্তে অথবা ঠিক সেই মুহূর্তে যে বুদাপেস্ট প্রবাসী, এখন কোথায় থাকে আমি জানি না, তিনি ফেসবুকে বলে দিলেন যে প্রেসিডেন্ট কিন্তু থাকছেন না। এই ডটগুলো আমাদের মিলাতে হবে। আমাদের বাংলাদেশের কোন নিউজ আউটলেট, কোন নিউজ কিন্তু প্রথম বলেনি যে প্রেসিডেন্ট থাকছেন না। প্রবাসী এক সাংবাদিক, আপনারা নাম বলে সবাই চিনবেন, আমার ওই দায়িত্ব না, তিনি বলে দিলেন যে থাকবেন না, প্রেসিডেন্ট থাকবেন না, এবং সেটা ঘটলো 21 তারিখেই ঘটলো। অতএব চুপ্পু সাহেবকে বিদায় করার পরিকল্পনার সাথে আমাদের সার্জিও গৌর যে ঢাকায় যাচ্ছেন, সেখানে উনি কি কোনো অবস্টাকল? কারণ আমেরিকার রাজনীতি ইন্দো প্যাসিফিকে একটা পয়েন্টে তাদের সবসময় ঠিক রাখতে হবে যে বাংলাদেশ যাতে কোনো ক্রমেই চায়নার কাছে নত না হয়ে পড়ে, যেটা বলি অক্টোপাসের ভিতরে না পড়ে, তাদের ইয়াতে চলে না যায়। এটা আমেরিকার সবচেয়ে বড় ভয়। আর আমাদের পার্শ্ববর্তী ভারতের তো সেটা সর্বকালীন ভয়, যাতে বাংলাদেশ চায়নার সাথে না যায়। অতএব আমার শত্রু আর আপনার শত্রু কিন্তু মিত্র হবে, মানে যদি একজন মিলে যায়। অতএব সেখানে ভারতের যে প্রেক্ষিত এবং আমেরিকার যে প্রেক্ষিত বাংলাদেশ নিয়ে, সেটা কিন্তু একটি পয়েন্টে মিলিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এটা সমান্তরাল নয়, এটা ক্রস করছে, এটা ওইখানে মিলিত হচ্ছে, ওই পয়েন্টে মিলিত হচ্ছে। অতএব সেই মিলিত হওয়ার কারণেই কি প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হলো, নাকি, আমি এই সংশয়টাও আপনার মাধ্যমে আমাদের তুলে ধরতে চাই, নাকি আই হ্যাভ এ প্ল্যান যে বলেছেন, সেই প্ল্যান উনি ধীরে ধীরে কার্যকর করছেন কিনা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইউনূস সরকারের ভূত আমাদের বর্তমান সরকারের প্রতিটি জায়গায়, এমনকি রন্ধ্রে রন্ধ্রে। এবং আমরা দেখেছি যে কোনো অর্থেই যে সকল জেনারেলদেরকে রাজনৈতিক সরকার, নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের চাকরি থেকে বাতিল করে দিয়েছিলেন, তাদেরকে বহু বছর পরে ফিরিয়ে দেওয়া হয়েছে সমস্ত কিছু, ইনক্লুডিং তাদের সমস্ত আয়, এবং তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। অতএব আমরা কি মনে করতে পারি যে ওনার ওই আই হ্যাভ এ প্ল্যান, এটা আই হ্যাভ এ প্ল্যান, সেইটাই কি কার্যকর করছেন? উনি কি ক্ষমতাটাকে
আরো শক্তিশালী জায়গায় নিচ্ছেন। কিন্তু এই জায়গায় আমি একটু যদি ইন্টারাপ্ট করি আপনাকে, সেটা হচ্ছে যে দর্শক যারা আছেন আপনারাও জানেন এবং আমরা তো জানি, এবং এটি বিভিন্ন মাধ্যমে এসছে যে এই গোল সার্জিও গোল তিনি ভারতের, যেটা আপনি বলেন যে ভারতের মার্কিন রাষ্ট্রদূত, তিনি প্রচার আছে তিনি একাধিক বা বেশ কয়েকবার বাংলাদেশের যে প্রধানমন্ত্রীকে ভারতে রেখে আসা হয়েছে, এখন আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং এটিও বিভিন্ন সামাজিক মাধ্যমে, এবং একটি বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ জায়গার একজনের সাথে আমি আজকেও কথা বলেছি। তিনি এটি বলেছেন যে শাহাবুদ্দিন মানে বিদায়ী রাষ্ট্রপতি, তিনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছিলেন গণমাধ্যমে কালের কণ্ঠে, সেই অভিযোগ পুস্তিকা আকারে তিনি লিপিবদ্ধ করে ডকুমেন্টেশন করে রেখেছিলেন যে এটি গোরের কাছে তিনি দিবেন। তো এইটার এই বিএনপি সরকারের অস্বস্তির কোন একটা কারণ কিনা, এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেহেতু অভিযোগ, এবং সেই অভিযোগগুলো কিন্তু খুবই মারাত্মক সব অভিযোগ দিয়েছিলেন, এমন কি হতে পারে যে ডক্টর ইউনূসের এখন আবার তার শক্তি প্রদর্শন করলেন তারেক রহমানের মাধ্যমে রাষ্ট্রপতিকে সরানো, যাতে করে গোরের কাছে একদম লিখিত ডকুমেন্টেশন রাষ্ট্রপতি স্বয়ং রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় হ্যান্ড ওভার করতে না পারেন, এমন কিছু হতে পারে কিনা? অসংখ্য ধন্যবাদ তৌফিক মারুফ। আমি আপনি আমাকে আর একটু সহজ করে দিলেন, আমি ওই দিকে যাচ্ছিলাম, আমার ড্রাইভিং ইয়াতে ওইখানেই যাচ্ছিলাম। হ্যাঁ, বিষয়টা আমি আর আপনি যে বিষয়টা এখানে তুলে ধরি প্রতিদিন, সেটা হলো আমরা আমাদের তথ্যগুলোকে বিশ্লেষণ করে আপনাদের কাছে তুলে ধরি, মানুষের কাছে, মানুষ যাতে তার মতন করে তারা বিশ্লেষণ করে বুঝতে পারে। যেই কথাগুলো চুপ্পু সাহেব বলেছিলেন কালের কণ্ঠের সাথে, সেই কথাগুলো উনি যদি লিপিবদ্ধ করে কাউকে দিতে চান, সেটা উনি হয়তোবা যেহেতু একজন হাই প্রোফাইল মানে একজন প্রেসিডেন্ট ছিলেন, এক্স প্রেসিডেন্ট, সেটা আমার মনে হয় উনি অন্য উপায়ে তৈরি করতে পারবেন। উনি যদি জীবিত থাকেন আর জেলখানায় না থাকেন, তাহলে বাংলাদেশের এক্স প্রেসিডেন্ট একজন অ্যাম্বাসেডারের সাথে দেখা করতে চায় বা তার ব্যক্তিগত কোনো অনুচর দেখা করতে চায়, সেটা কোনো বাধা হবে বলে আমি বিশ্বাস করি না, এটা খুব সহজ হবে। বাট আপনার কথাটার সত্যতা আমি পাই আমি সেখানে, আমি যখন আজ থেকে 1 মাস আগে সামাজিক মাধ্যমে, এটা দ্য ভয়েসে নিউজ করিনি, সামাজিক মাধ্যমে আমার ওপিনিয়ন লিখেছিলাম যে দিল্লিতে ভারতীয় কূটনীতিবিদদের অনেক আনাগোনা বা বিভিন্ন কিছু পরিবর্তন হচ্ছে বিভিন্ন, এবং শেখ হাসিনার সাথে, আমি সরাসরি বলিনি আপনি কথাটা যেটা বললেন, এবং সেটা কি এটা কি পরিবর্তিত পরিস্থিতির জন্ম দিবে বাংলাদেশের রাজনৈতিক ফেব্রিকে অর নট, এরকম করে একটা প্রশ্ন করেছিলাম। সেটা বোধহয় 3.5 লাখ মানুষ বিভিন্ন ভাবে, মানে বাংলাদেশের মানুষ অস্থির বিষয়টা কি ঘটতে, কারণ এটা স্থিতিশীল পরিস্থিতি নয়। স্থিতিতে থাকলে বাংলাদেশের মানুষ কে শেখ হাসিনা কে এসবগুলো তো ভুলে যেত, তাই না? কিন্তু শেখ হাসিনা সামাজিক মাধ্যমে জাস্ট রাইট শেখ হাসিনা, ডু নট রাইট এনিথিং এলস, সি কি হয়। এইটাতে আপনি আজকে একদম হাড়ি ভেঙেই দিলেন যে হ্যাঁ, সেখানে অনেক কিছু ঘটছে দিল্লিতে, এবং সেটার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসের যে বলয়, সেটা সংকুচিত হতে হতে এখনো যেটা সুপারলি তার সাথে সংযুক্ত, সেটা হলো আটলান্টিকের এই পারে, মানে আমি যেখানে, এখানের সরকার নয়, এখানে যারা পারিবারিকভাবে খুব শক্তিশালী একটা অবস্থানে তাদের, এবং তারাই একটা অংশের, আমি আরো বলতে পারি জর্জ সরোসের ফান্ডিং এ সেখানে যারা অ্যাক্টিভ, তাদের কাজ হতে পারে এটা না, অস্বীকার করার তো উপায় নেই। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভূমিকম্পের মতন পৃথিবীর ইতিহাসে আমরা ঘেঁটে দেখতে পারি, এখনো পর্যন্ত আমার জানা ইতিহাসে, যে কোনো ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তি যার দেশে গেলে ফাঁসি হবে, সে আমি দেশে আসছি পারলে ঠেকাও অবস্থানে আমি শুনিনি। আমি ভুল করলে, আমি যদি মিথ্যা মানে আমি মিথ্যা নয়, আমার যদি ভুল তথ্য থাকে আপনারা আমাকে ইনবক্স করবেন, এখানে জানাবো, আমি শিখে নেব। সেই ব্যক্তিটিকে তারা ডক্টর ইউনূস এবং এই সরকারও বলছে উনি ভারতে পলাতক, উনাকে আমরা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আমরা নিয়ে আসবো। আরে আপনাদের বন্দি বিনিময় তো লাগছে না, ভদ্র মহিলা তো আসতে চাচ্ছেন, বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী উনি আসতে চাচ্ছেন, আপনারা একটা বিমান পাঠান, যেভাবে যে বিমানে আপনারা ওনাকে ওইখানে দিয়ে এসেছিলেন। পৃথিবীর ইতিহাসে সাহিত্য বলেন, ভাষাগত ভাবে বলেন, আমরা যে কোনো শব্দ প্রয়োগ করি, টার্ম ব্যবহার করি, টার্মের একটা সংজ্ঞা থাকে, এই টার্মটার অর্থ কি, এই টার্মটার মিনিং কি।
পালিয়ে যাওয়া তো একটা টার্ম, তাই না? পালিয়ে যাওয়া, এটা তো একটা সংজ্ঞা থাকতে হবে, যেটা পালিয়ে যেতে যায় কারা, পালিয়ে কিভাবে যায়, কোনটাকে আমরা বলবো পালিয়ে যাওয়া আর কোনটাকে বলবো জোরপূর্বক আপনাকে কোনো স্থানে নিয়ে বলা যে ভাই আপনি এখানে এখন সিকিউরিটির জন্য আপনি থাকবেন।